21শে আগস্টের হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। লাশ গুমের ষড়যন্ত্রের অভিযোগ। সংক্রমণের হার আরেকটু কমলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। করোনায় আরও 114 মৃত্যু। প্রতিদিনই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শিশুদের অবস্থা বেশি সংকটাপন্ন। করোনায় হুমকির মুখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। দারিদ্র্যের কবলে এশিয়ার 8 কোটি মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 21শে আগস্টে হত্যাকাণ্ড এবং লাশ নিয়েও বিএনপি রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু হত্যা নয়, লাশ গুম করে ফেলার ষড়যন্ত্রও হয়েছিল। এদিকে সভায় এদিন 5,441 কোটি 63 লাখ টাকা ব্যয়ে 8 প্রকল্পের অনুমোদন দেয় একনেক। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই শ্রদ্ধা জানান 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ প্রয়াত নেতাকর্মীদের প্রতি। অনেকেই মারা গেছেন এবং অনেকেই পঙ্গু হয়ে গেছে। নৃশংস ওই হামলায় আহতদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের তহবিল থেকে নিয়মিত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ওই দিন হত্যার পর লাশ গুম করে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে দেখতে যাবে বলে তার ছেলেমেয়েরা যারা তার বিছানার কাছে ছিল তাদের সবাইকে নিয়ে একটা কামরার মধ্যে তালা মেরে রাখে। প্রায় 3-4 ঘন্টা খালেদা যখন দেখে ফিরে আসে, তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। শুধু হত্যার চেষ্টাই না, হত্যার পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও এত জঘন্য কর্মকাণ্ড। এদিন একনেক সভায় 5,441 কোটি 63 লাখ টাকা ব্যয়ে 8 প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে 3,263 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত 2 কিলোমিটারের কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্প। 4 লেন বিশিষ্ট একটা আধুনিক অ্যাপ্রোচ নির্মাণ করা হবে 2 পারে। এছাড়া ইপিজেডের সঙ্গে লিঙ্ক করা হবে ওখানকার, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এবং সব ব্যাপারটাই লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট কন্ডিশনে করা হবে। এই জন্য কস্ট আপনাদের বেশি। গুরুত্ব পেয়েছে কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সঙ্গ নিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর। এর ফলে বৃদ্ধি পাবে কৃষি পণ্যের রপ্তানি। মাননীয় প্রধানমন্ত্রী খুবই প্রশংসা করেছেন যে এগ্রিকালচার এক্সপোর্ট আমাদের বাড়াইতেই হবে এবং প্রসেস ফুড, প্রসেস শাকসবজি, মৎস্য, এর জন্য এই যন্ত্রপাতিগুলো প্রয়োজন এবং এই প্রযুক্তি আমাদের নিতে হবে। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা আবারও জানিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, সংক্রমণের হার আরেকটু নিচে নামলেই খুব শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির আয়োজনে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের শুরু থেকে নির্দেশনা দিয়েছেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত না করে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যেন অগ্রাধিকার দেয়া হয়। শিক্ষার্থীরা যেন পড়াশোনায় পিছিয়ে না যায়, এজন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এই নিম্ন গতি যদি এই সংক্রমণের হারের থাকে, আমরা যদি অব্যাহত রাখতে পারি, অর্থাৎ আমরা যদি সবাই একটু স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলেই ইনশাল্লাহ খুব শিগগির আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। হয়তো একটু ধাপে ধাপে খুলবো। 24 ঘন্টায় করোনায় মারা গেছে আরও 114 জন। একদিনে শনাক্ত আরও 5,249। ঢাকা বিভাগে এই সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে 15.12%। রিপোর্টে আরও জানাচ্ছেন জসিম জুয়েল। গেল এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার কমেছে, পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমও চলছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার একদিনে কমেছে 0.03%।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় ১১৪ জন সহ এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫,৫১৩ জনের। ৭৩৬টি ল্যাবে ৩৪,৭০৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫,২৪৯ জনের। মোট শনাক্ত ১৪,৭২,৯৬৪ জন। ঢাকায় সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ, সর্বনিম্ন ময়মনসিংহে। মৃতদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৫৮ জন নারী। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ১৫.২১%। মৃত্যুর হার ১.৭৩% ও সুস্থতার হার ৯৩.৮১%। জসিম জুয়েল, ২১শে টেলিভিশন, ঢাকা। প্রতিদিনই ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। গত ২৪ ঘন্টায় শুধু শিশু হাসপাতালেই ভর্তি হয়েছে ৬৩ জন শিশু, যাদের অবস্থা সংকটাপন্ন, আর মারা গেছে ৭ শিশু। এদিকে রাজধানী জুড়ে সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন ২১২ জন রোগী। চিকিৎসকরা বলছেন মিরপুর, কল্যাণপুর আর রামপুরা থেকে আসছেন অধিকাংশ রোগী। মাহমুদ হাসানের রিপোর্ট। ঢাকা শিশু হাসপাতালের দৃশ্য এটি। এখানে লাইনে দাঁড়ানো অধিকাংশ অভিভাবকই এসেছেন ডেঙ্গু আক্রান্ত সন্তানকে ভর্তি করতে। গত ২৪ ঘন্টায় এখানে ৫৬ জন রোগী ভর্তি হয় সাধারণ শয্যায়, আর ৭ জন আইসিইউতে। রোগীর স্বজনরা বলছেন জ্বর নিয়ে এসে টেস্ট করেই ডেঙ্গু পজিটিভ হয়েছেন। ডেঙ্গু আর করোনা আর রক্তের কিছু টেস্ট দিছিল, ওইখানে ডেঙ্গু পজিটিভ আসছে। সিবিসি টেস্ট করে দেখে ১,১১,০০০। তখনই আমরা রাতের বেলা ইমার্জেন্সি এখানে চলে আসি। চিকিৎসকরা বলছেন যে হারে রোগী বাড়ছে তাতে শিগগিরই হিমশিম অবস্থায় পড়তে হবে তাদের। গত ১ মাসে আমাদের টোটাল ভর্তি সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে, এবং এরকম একটা পরিস্থিতিতে আমরা যে রোগীগুলি পাচ্ছি দেখা যাচ্ছে যে হ্যামোরেজিক ডেঙ্গু অথবা ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করছে। ডেঙ্গুতে আক্রান্ত ৩ মাসের শিশু মারা যাওয়ার ঘটনা বিরল, জানিয়েছেন এই হাসপাতালের রোগতত্ত্ববিদ। যে হটস্পটগুলো নির্ধারণ করা হয়েছে, এই হটস্পটগুলো যদি ধ্বংস করা না যায় সেক্ষেত্রে আমাদের একটা বিপদ সংকেত বা একটা উদ্বিগ্নতার জায়গা থেকে যায়। রাজধানীর অন্যান্য হাসপাতালেও একই অবস্থা। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। সংকটাপন্ন অবস্থায় আসছেন তারা। জ্বর ভাবছিল ফার্স্টে, ওখান থেকে মানে জ্বর বিকাল সন্ধ্যার পরে মাথার ব্যথা শুরু হয়েছে। ১৬ তারিখ রাত্রে থেকে আবার ফজরের পর থেকে আবার জ্বর। ১৭ তারিখে টেস্ট করছি, ডেঙ্গু ধরা গেছে। জ্বর হলে তরল খাবার খেতে বলছেন চিকিৎসকরা। শরীর ব্যথা, বমি ছাড়াও নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে। দুটা জিনিস আমরা খুব লক্ষ্য করতেছি এবার ডেঙ্গুতে, একটা মাথা ব্যথা, হেডেক, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। রাজধানীর লালকুঠি হাসপাতাল, কামরাঙ্গীরচর হাসপাতাল ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ ৬টি হাসপাতালকে ডেঙ্গুর জন্য ডেডিকেটেড ঘোষণা করেছে সরকার। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। মহামারী করোনায় এশিয়ার ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নির্ধারিত সময়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন হুমকির মুখে পড়েছে। এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবির প্রতিবেদন বলছে, করোনার কারণে গেল বছর এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর ৮ কোটিরও বেশি মানুষ চরম দারিদ্র্যের কবলে পড়েছে। একই সঙ্গে খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষাসহ এসডিজির বিভিন্ন নির্দেশকের অগ্রগতিও থেমে গেছে। রিপোর্ট দুলি মল্লিকের। বিশ্বের সব দেশে সব মানুষের উন্নত জীবনযাত্রা নিশ্চিতের পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র্যকে দূর করতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি গ্রহণ করে জাতিসংঘ। বিভিন্ন দেশকে সময় বেঁধে দেওয়া হয় ২০৩০ সাল পর্যন্ত। সবকিছু ঠিকঠাক চলছে, বিপত্তি ঘটায় মহামারী করোনা। ২০১৯ সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে এখনও এর নেতিবাচক প্রভাব পুরো বিশ্বে। এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবির প্রতিবেদনে উঠে আসে তারই ধারাবাহিক চিত্র। এতে বলা হয় ২০১৭ সাল পর্যন্ত এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর ৫.২% মানুষ চরম দরিদ্রতায় জীবনযাপন করছিল। যদি করোনা হানা না দিত তাহলে ২০২০ সালে তা ২.৬% হার কমত। এখন উল্টো চিত্র। এক বছরে চরম দারিদ্র্যের কবলে পড়েছে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর ৮ কোটিরও বেশি মানুষ। বেড়েছে আর্থিক বৈষম্য ও বেকারত্বের হার। অনেকে বাধ্য হয়েছেন অনানুষ্ঠানিক খাতে কাজ করতে। এডিবির ৪৯টি উন্নয়নশীল ও উন্নত দেশের তালিকায় প্রতি ৪টির মধ্যে মাত্র একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে। করোনার এই ক্ষতির তালিকায় রয়েছে বাংলাদেশও। গেল এক দশকে উন্নয়নের সব ক্ষেত্রেই অগ্রগতি ধরে রাখলেও করোনার কারণে গেল বছর কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, গৃহায়ন, সামাজিক সুরক্ষা ও বাণিজ্য খাতে সূচকের কিছুটা অবনতি হয়েছে।
এ অবস্থায় লক্ষ্যমাত্রা অর্জনে দরিদ্র মানুষকে অগ্রাধিকার দিয়ে সমতার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করার পরামর্শ এডিবির। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে জিয়াকে সেনাপ্রধান করেছিল মুশতাক, বললেন ওবায়দুল কাদের। আবারও আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে। বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে জিয়াউর রহমানকে সেনা প্রদান করেছিল বঙ্গবন্ধুর খুনি মুশতাক, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবসের এক আলোচনায় তিনি বলেন, জিয়া মুশতাক জড়িত না থাকলে খুনিরা জাতির পিতাকে হত্যা করার সাহস পেত না। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বারবার জানতে চাইলেও খালেদা জিয়ার সঠিক জন্মদিন কোনটি তা পরিষ্কার করছে না বিএনপি। আমি ফখরুল সাহেবকে বারবার বলি এই প্রশ্ন যে বেগম জিয়ার জন্মদিবস প্রকৃত কোনটি। উনি আবল তাবল আশেপাশে ঘুরেন, মূল পয়েন্টে আসেন। তিনি বলেন বেগম জিয়ার জন্মদিবসের কথা বলে আমি শিষ্টাচার বহির্ভূত কাজ করছি। ওবায়দুল কাদের বলেন, ৭৫-এ বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে জিয়াউর রহমানকে সেনাপ্রধান করেছিল বঙ্গবন্ধুর খুনি মুশতাক। জিয়াউর রহমান যদি এ হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকতো, হত্যাকারীদের দুঃসাহস হতো না 15ই আগস্ট ঘটানোর। হত্যার পরপরই প্রধান সেনাপতি হয়ে গেলেন মুশতাকে, কোন ম্যাজিকের বদৌলতে। এদিকে বনানী কবরস্থানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী আইভি রহমানের প্রতি শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। উচ্চ আদালতে কিন্তু অ্যাপিল হয়ে গেছে। কোভিডের কারণে বিলম্বে হলেও অচিরে শুনানি হবে। ২১ আগস্টের বর্বরচিত গ্রেনেড হামলায় আইভি রহমান সহ নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এখনও ষড়যন্ত্র হচ্ছে। আজকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে, এবং এই ঐক্যবদ্ধ থেকেই দেশকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা। রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। যেসব ভুতুড়ে পত্রিকা এবং অনলাইন পোর্টাল ভিন্ন উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, সেগুলো বন্ধ করার উদ্যোগ নিচ্ছে সরকার। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কথা জানান। গত ২ বছরে প্রায় ৪৫০ পত্রিকা একটি কপিও ডিএফপিতে জমা দেয়নি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে এমন ১০০টি পত্রিকার ডিক্লারেশন বাতিলের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে। ভুতুরে পত্রিকায় যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদেরকে কোনো বেতন দেওয়া হয় না। তারাই প্রকৃত সাংবাদিকরা কিন্তু ভালো। এরা চাঁদাবাজিতে লিপ্ত হয়, নানা কিছুর সাথে যুক্ত হয়, এবং সেই বদনামটা সাংবাদিক সমাজের উপর বর্তায়। এটি কখনো সমীচীন নয়। এই জন্য এই ভুতুরে পত্রিকার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। ইতিমধ্যে ১০০টি ডিক্লারেশন বাতিল করার জন্য বিভিন্ন জেলা প্রশাসনের কাছে নাম পাঠানো হয়েছে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলার দ্বিতীয় সাক্ষী সিফাতের সাক্ষ্য গ্রহণ চলমান রেখে রাত ৮টায় আদালত মুলতবি করা হয়। সকাল থেকে আবার সিফাতের সাক্ষ্য গ্রহণ ও তারপর আসামি পক্ষের আইনজীবীদের জেরা চলবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এর আগে বিকেল পর্যন্ত মামলার বাদী শারমিন শাহরিয়ার এবং আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও বরখাস্ত পরিদর্শক লিয়াকত সহ ৩ আসামির পক্ষে তাদের আইনজীবীরা জেরা শেষ করেন। পরে দ্বিতীয় সাক্ষী সিফাতের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আমরা চেষ্টা করব রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ থাকবে। আমরা এই সাক্ষীগুলো যথানিয়মে দ্রুততার সাথে
ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করব। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১৩১টির, আর অপরিবর্তিত ছিল ৩২টির দর। ডিএসইর প্রধান সূচক DSEX ২২ পয়েন্ট বেড়ে উঠে আসে ৬,৮৮৪ পয়েন্টে, আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২,৭৬২ কোটি ৯০ লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ CSE-তেও। লেনদেন হয়েছে ১১৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। নিচ্ছি আরেকটি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 5 ম্যাচ T20 সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল।